Welcome to JRF Net Achievers. Today in this class I will start to discuss about type of research. এর পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে রিসার্চের মিনিং এবং ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা পূর্বে সেই ক্লাস গিয়ে দেখে আসতে পারেন। এবং এই ক্লাসে আমরা আলোচনা করব রিসার্চের বিভিন্ন ধরনের টাইপ সম্বন্ধে। তো এখানে ইউজিসি নেট যে তার সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে প্রধান যে টাইপগুলো রয়েছে রিসার্চের সেইগুলো সম্বন্ধে ফার্স্ট আলোচনা করব। নেক্সট যে এক্সট্রা টাইপগুলো রয়েছে যার সঙ্গে ইন্টারলিঙ্ক রয়েছে অন্যান্য বিষয়ে সেই টাইপগুলো সম্বন্ধেও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। টাইপ অফ রিসার্চ according to UGC NET NTA NET syllabus there is type of research to be covered. ফার্স্ট রিসার্চের যে বিভিন্ন ধরনের টাইপ রয়েছে তার মধ্যে আমরা এই 5টি টাইপ সিলেবাস অনুযায়ী কভার করব। যেটি হচ্ছে যে ফার্স্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ এক্সপেরিমেন্টের উপর বেস করে এই রিসার্চ কার্য সম্পাদন করা হয়ে থাকে। পূর্বে আমরা রিসার্চের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আলোচনা করেছি। সেই থেকে বোঝা যায় যে রিসার্চ বা মিনিং থেকে যে আলোচনা করেছি সেখান থেকে বোঝা যায় যে রিসার্চ একটি প্রসেস যার মাধ্যমে একটি নতুন ফ্যাক্ট খুঁজে বের করার চেষ্টা করা হয়ে থাকে। তো এই যে নতুন ফ্যাক্ট বা নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করা হয়ে থাকে, এই যে তার যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলোকে বিভিন্নভাবে আলোচনা করা হয়। তো সেই প্রতিটা ভাগকে একটা একটা টাইপ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। তো এই যে টাইপগুলো রয়েছে তার 5টি টাইপ সিলেবাস অনুযায়ী আলোচনা করব। ফার্স্ট টাইপ হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, সেকেন্ড হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, থার্ড হিস্টোরিক্যাল রিসার্চ, তারপর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ এক্সপেরিমেন্টের উপর বেস করে আলোচনা করা হয়ে থাকে, কারণ এখানে গুরুত্ব দেওয়া হয়ে থাকে যে কেন হয় এবং হলে কি হবে। এই ধরনের কোনো প্রসেস যখন আলোচনা করা হয়ে থাকে বা এই প্রসেসের উপর বেস করে যে রিসার্চ কার্য সম্পাদন করা হয়ে থাকে তা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ বলতে বোঝানো হয়ে থাকে কোনো কিছু বিষয়ের ডেসক্রিপটিভলি যখন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনরায় আলোচনা করা হয়ে থাকে, বা একটি নির্দিষ্ট একটা বৃহৎ রিসার্চের সঙ্গে যখন পুনরায় তাকে নতুনভাবে আলোচনা করা হয়ে থাকে, তার সঙ্গে কিছু অ্যাড বা সংযোজন করা হয়ে থাকে বা বাদ দেওয়া হয়ে থাকে, তো সেই ধরনের রিসার্চ হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ বলতে বোঝানো হয়ে থাকে যে যেসব রিসার্চ কার্য হিস্টোরিক্যাল ফিনোমেনার উপর কাজ করে থাকে, অর্থাৎ কোনো ঘটনা পূর্বেই ঘটে গিয়েছে সেরকম ধরনের কাজের উপর যে সমস্ত রিসার্চ কার্য সম্পাদন করে থাকে সেগুলি হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে অন্তর্ভুক্ত হয়। কোয়ালিটেটিভ রিসার্চ অর্থাৎ এখানে কোয়ালিটির উপর বেস করে ক্রিয়েট করা হয়ে থাকে, তার গুণাগুণ সম্বন্ধে ডেসক্রিপটিভলি আলোচনা করা হয়ে থাকে। এবং কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে তার কোয়ান্টিটি আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ তার নাম্বার বেসিস বা কোয়ান্টিটি অনুযায়ী আলোচনা করা হয়ে থাকে। এগুলো পরবর্তী সময়ে আরো ক্লিয়ারলি আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। দিস রিসার্চ ইজ বেসড অন কজ অ্যান্ড ইফেক্ট ফাইন্ডিং রিসার্চ, অর্থাৎ এই রিসার্চটি হচ্ছে ফার্স্ট অফ অল এটাতে একটা এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে যে এটির কারণ কি হতে পারে, এই কার্যটি যদি সম্পাদন হচ্ছে এই কার্যটি কেন হতে পারে, অথবা এই কার্যটি যদি এইভাবেই সম্পাদন হয় তাহলে এই কার্য থেকে কি ফল উঠে আসতে পারে। এইভাবে যে রিসার্চ কার্য সম্পাদন করা হয়ে থাকে তা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের অন্তর্ভুক্ত। It is a causal relationship between independent variable and dependent variable. In this research discuss about the effect of independent variable to dependent variable. তো এখানে আপনাদেরকে এই ভেরিয়েবল সম্বন্ধে জানার জন্য ফার্স্ট হচ্ছে যে ভেরিয়েবল কি সেই বিষয়ে আপনাদেরকে জানতে হবে, তারপর ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটো কি বিষয় সেই সম্বন্ধে জানতে হবে, তারপর আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়টি সম্বন্ধে। তো ফার্স্ট আমরা জানবো যে এই যে এখানে in single word variable means all characteristics of a phenomena. ওকে, যেমন যদি এক্সাম্পল দিয়ে থাকি কোনো একজন ব্যক্তি, যেমন আমরা যখন কোনো কোশ্চেন করি বা কোনো তাকে কোশ্চেন করি আপনার বয়স কত,
ঠিক আছে, আপনি কি করেন, আপনার শিক্ষা কত দূর, বা আপনি কোথায় থাকেন, এই যে প্রতিটি একটি একটি পয়েন্ট, ঠিক আছে, বয়স, শিক্ষা, অকুপেশন, রেসিডেন্ট, বিভিন্ন ধরনের, তো এই প্রতিটিকেই একটি একটি ভেরিয়েবল বলা হয়ে থাকে। এখানে হচ্ছে মেন হচ্ছে একজন ব্যক্তি, সেই ব্যক্তির এতগুলো ভেরিয়েবল। তো এর থেকে ফার্স্ট আমাদের জানতে হয় যে এর মধ্যে কোনগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কোনগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, তো সেইটার জন্য আমরা আবার কিছু দেখে নেব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি বোঝানো হয়ে থাকে না, ভেরিয়েবলস on which another variable are depend, like as rainfall is depend on temperature। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে চাইবো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি বোঝানো হয়ে থাকে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি বোঝানো হয়ে থাকে। সো এখানে আপনারা এটা অন্তত বুঝতে পেরেছেন যে ভেরিয়েবল বলতে কি বোঝায়, কারণ ভেরিয়েবল হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফিনোমেনা। দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কোনগুলো, অর্থাৎ যে ভেরিয়েবল বা যে ক্যারেক্টারিস্টিক্সের ওপর অন্যান্য ক্যারেক্টারিস্টিক্সগুলো বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো নির্ভরশীল, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে, কারণ এর উপর অন্য বিষয়গুলো, অন্য ক্যারেক্টারিস্টিক্সগুলো নির্ভরশীল থাকে। যেমন রেনফল ইজ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, বৃষ্টিপাত কি হয় না উষ্ণতার উপর নির্ভরশীল। তাহলে কি হবে, এখানে উষ্ণতা হচ্ছে, কারণ উষ্ণতার উপর নির্ভরশীল হচ্ছে টেম্পারেচার রেনফল, তাহলে কি হবে না উষ্ণতা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং রেনফল অথবা বৃষ্টিপাত যেহেতু নির্ভর করছে অন্য কারো উপর, সেই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট, অর্থাৎ ডিপেন্ড করছে অন্য কোনো ভেরিয়েবলের উপর, সেই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়ে থাকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝতে পেরেছি নিশ্চয়ই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যার উপর অন্যান্য ভেরিয়েবলগুলো নির্ভরশীল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেসব ভেরিয়েবলগুলো নির্ভরশীল থাকে সেইগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এরপর আমরা চলে যাই এখানে, ঠিক আছে। ইট ইজ এ কজুয়াল রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটি রিলেশনশিপ কাজ করে এখানে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি না, ইন দিস রিসার্চ ডিসকাস অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এই রিসার্চ মেথডে কি করা হয়ে থাকে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে সমস্ত রয়েছে সেগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর কি ইফেক্ট ফেলে, কি প্রভাব ফেলে, তার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ স্বাধীন ভেরিয়েবলগুলো পরাধীন ভেরিয়েবলগুলোর উপর কি কি প্রভাব ফেলে সেই সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। একটি এক্সাম্পল দিলে আপনাদের এটা খুব ক্লিয়ার হয়ে যাবে না, যখন দেখবেন যে ইফ উই ডিসকাস অ্যাবাউট দ্য ইফেক্টনেস অফ ডিফারেন্ট টিচিং মেথড অন অ্যাচিভমেন্ট ইন রিডিং, অর্থাৎ যে স্টাডির যে অ্যাচিভমেন্ট রয়েছে তার উপর যদি আমরা বিভিন্ন ধরনের টিচিং যে মেথড রয়েছে, শিক্ষার যে মেথড রয়েছে, তার ইফেক্ট আমরা যদি জানতে চাই, তাহলে এখানে কিন্তু টিচিং মেথড কি হচ্ছে, বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কারণ টিচিং মেথড কি করছে না ওর উপর ইফেক্ট ফেলছে, কার উপর না অ্যাচিভমেন্ট অফ রিডিং এর উপর ইফেক্ট ফেলছে। আর অ্যাচিভমেন্ট অফ রিডিং যেহেতু এর উপর ইফেক্ট ফেলছে, তাই এ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর, টিচিং মেথডের উপর। কারণ টিচিং মেথড যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু এখানে অ্যাচিভমেন্টও কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। টিচিং মেথড যদি আলাদা হয়, টিচিং মেথড যদি ভালো না হয়, অ্যাচিভমেন্টও ভালো হবে না। আপনার যদি পড়াশোনার যদি প্রসেসটি ভালো আপনি যদি ফলো না করেন, ঠিকভাবে যদি আপনি পড়াশোনা না করেন, তাহলে নিশ্চয়ই আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না, অর্থাৎ আপনার অ্যাচিভমেন্ট কিন্তু কমে আসছে। সো আপনাকে ভালোভাবে টিচিং মেথড ফলো করতে হবে, তাহলেই কিন্তু আপনি সঠিক অ্যাচিভমেন্টে পৌঁছাতে পারবেন। অর্থাৎ অ্যাচিভমেন্ট টিচিং মেথডের উপর নির্ভরশীল, সেই জন্য টিচিং মেথড এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং অ্যাচিভমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো হেয়ার ট্রাই টু ফাইন্ড আউট দ্য ইফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এই এক্সাম্পলে আমরা কি দেখলাম না, দেখলাম যে টিচিং মেথড, ডিফারেন্ট টিচিং মেথড কীভাবে অ্যাচিভমেন্ট অফ রিডিংয়ে প্রভাব ফেলছে সেই সম্বন্ধে দেখলাম। অর্থাৎ টিচিং যে ডিফারেন্ট টিচিং মেথড তা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং অ্যাচিভমেন্ট অফ রিডিং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চ কাজ করছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট
ফেলছে কার উপর, না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর। তাহলে এখানে অবশ্যই আপনার ক্লিয়ার হয়েছেন যে যেসব এক্সপেরিমেন্টাল রিসার্চ লক্ষ্য করা যায় তা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট কিন্তু থাকবে কার ওপর, না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর। যেমন এখানে এক্সাম্পল দিলাম সেইভাবে। আর কি হয় না, এখানে অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড, অর্থাৎ এখানে দেখুন এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। অল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ ম্যানিপুলেটেড, এই যে ডিফারেন্ট টিচিং মেথড রয়েছে অ্যাচিভমেন্টের উপর, অর্থাৎ বিভিন্ন ধরনের টিচিং মেথড দিয়ে আপনি অ্যাচিভমেন্টকে, পারদর্শিতাকে আপনি আলোচনা করতে চাইছেন বা অ্যাচিভমেন্টকে আলোচনা করতে চাইছেন, ঠিক আছে। তো অ্যাচিভমেন্টকে আলোচনার জন্য আপনি তাহলে বিভিন্ন ধরনের টিচিং মেথড ইউজ করছেন, অর্থাৎ কি ম্যানিপুলেটেড মানে কি, মানে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করার ক্ষমতা যেটা। তো এখানে কি হয় না, আপনি বিভিন্ন ধরনের টিচিং মেথড অ্যাড করতে পারেন, নতুন ধরনের কোনো টিচিং মেথড অ্যাড করতে পারেন, সেই টিচিং মেথড দিয়ে আপনি চেক করতে পারেন অ্যাচিভমেন্ট রিডিংয়ের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে যে অ্যাচিভমেন্ট তা আলোচনা করতে পারেন, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে না, আপনি কিন্তু টিচিং মেথডকে কিন্তু চেঞ্জ করতে পারেন আপনার নিজের পছন্দ অনুযায়ী। কিন্তু বলেছে কি না, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট। সো এখানে কি না, অ্যাচিভমেন্ট ইন রিডিং এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না কোনো। আপনার লক্ষ্য একটাই, অ্যাচিভমেন্ট ইন রিডিংকে চেক করার জন্য, কার মাধ্যমে, না ডিফারেন্ট টিচিং মেথডের মাধ্যমে। তাহলে কি না, অ্যাচিভমেন্ট ইন রিডিংটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এটি সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা চেঞ্জ হবে না। অর্থাৎ আপনার লক্ষ্য এক থাকবে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চের একটা মেন পয়েন্ট। তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চ ফার্স্ট আমরা কি জানলাম না, এটা হচ্ছে কজ এবং ইফেক্ট ফাইন্ডিং রিসার্চ। আর দ্বিতীয়ত হচ্ছে কি না, এখানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যে একটা রিলেশন দেখা যায়, যেখানে কি হয় না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট করে কার উপর, না ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো সেগুলোই না যার উপর অন্যান্য ভেরিয়েবলগুলো নির্ভরশীল, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো সেইগুলো যে ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর নির্ভরশীল থাকে, ঠিক আছে। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা দরকার যে বিডি রিঅ্যাকশনাল মিনস কি। বিডি রিঅ্যাকশনাল এটা একটা পয়েন্ট, এটা অনেকবারই কোশ্চেনে আসে, এমনকি পূর্ববর্তী যে এক্সাম হয়েছে সেই এক্সামও, রিসেন্টলি এক্সামে এসেছে কোশ্চেনটি। তো বিডি রিঅ্যাকশনাল হচ্ছে যে হোয়েন ভেরিয়েবলস আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে দুই ধরনের ভেরিয়েবল রয়েছে, যখন এই দুই ধরনের ভেরিয়েবল পরস্পরের উপর নির্ভরশীল থাকবে, তখন যে রিলেশন লক্ষ্য করা যায় তাকে কিন্তু বিডি রিঅ্যাকশনাল বলা হয়ে থাকে। যেমন poverty is the main cause of unemployment. Poverty is the main cause of unemployment. On another side, unemployment is the main cause of poverty. অর্থাৎ এখানে বলতে চাইছে পোভার্টির কারণ, দারিদ্রতার কারণ কিন্তু আনএমপ্লয়মেন্ট অবশ্যই, ঠিক আছে। আনএমপ্লয়মেন্টের জন্য দারিদ্রতা সৃষ্টি হতেই পারে। যদি এমপ্লয়মেন্ট বাড়ে, যদি বেকারত্ব যদি কম হয়, বা যদি চাকরির সংখ্যা বাড়ে, তাহলে কি হবে, পভার্টি কমবে। তাহলে পভার্টি ইজ দ্য মেন কজ অফ আনএমপ্লয়মেন্ট। অন অ্যানাদার সাইড, আনএমপ্লয়মেন্ট ইজ দ্য মেন কজ অফ পভার্টি। পভার্টির কারণে কিন্তু আনএমপ্লয়মেন্টও কম বেশি হয়। একদিকে বলছে যে পভার্টির কারণে আনএমপ্লয়মেন্ট কম বেশি হয়, আবার অপর দিকে বলছে আনএমপ্লয়মেন্টও কম বেশি হয় কার কারণে, না পভার্টির কারণে। অর্থাৎ এগুলো কি না, এগুলো পরস্পরের উপর নির্ভরশীল, সেই জন্য এগুলো কি বলা হয় না, বিডি রিঅ্যাকশনাল রিলেশন। ওকে, এরপর আমরা চলে যাব ডেসক্রিপটিভ রিসার্চে। ডেসক্রিপটিভ রিসার্চ কি না, দ্য রিসার্চ দ্যাট ডেসক্রাইব এ সিচুয়েশন, অ্যান ইভেন্ট অর অ্যান ইনভেস্টিগেশন। অর্থাৎ যখন কোনো একটা রিসার্চ কোনো একটা সিচুয়েশনকে ডেসক্রাইব করে, অথবা একটা ইভেন্টকে ডেসক্রাইব করে, কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করে, অথবা কোনো একটা ইনভেস্টিগেশন, একটা তদন্তকে যখন আলোচনা করে, সেই আলোচনার যে রিসার্চটি তাকে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চ বলা হয়। এখানে আপনারা হেডিং থেকে কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই রিসার্চ কেমন হতে পারে, ঠিক আছে। In this research, answer the question by who, what, where, when, how.
এইভাবে কিন্তু এই রিসার্চে যে মেন থিম তা কিন্তু পাওয়া যায়। হু অর্থাৎ কে, কে করেছিল, কি করেছিল, কোথায় করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল, এই যে পুরো একটা ঘটনা, এই ঘটনাটা যখন ডেসক্রাইব করবে, সেই ডেসক্রাইব যে প্রসেসটি, সেই প্রসেসটি কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের অন্তর্ভুক্ত। This research is all about describing the phenomena, observing, drawing conclusion from it. অর্থাৎ ফার্স্ট কি করবে না, ডেসক্রাইব করবে কোনো একটা ফিনোমেনাকে, সেখানে অবজার্ভ করবে, ডেসক্রাইব অর্থাৎ কি বর্ণনা করবে, তারপরে অবজার্ভ করে পর্যবেক্ষণ করবে এবং শেষে একটা কনক্লুশনে পৌঁছাবে যে না এই কারণে এটা এই হয়েছে বা এইখানে এই ঘটনাটা ঘটছে, তাহলে সেটা হচ্ছে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের অন্তর্ভুক্ত। অর্থাৎ ডেসক্রিপটিভ রিসার্চে কি হয় না, মেন থিম হচ্ছে যে এখানে কিন্তু ডেসক্রাইব করা হয়ে থাকে কোনো একটা সিচুয়েশনকে, কোনো একটা ইভেন্টকে বা ইনভেস্টিগেশনকে ডেসক্রাইব করা হয়ে থাকে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে, যেমন বিভিন্নভাবে, যেমন কোনো একটা ঘটনা কে ঘটিয়েছিল সেই সম্বন্ধে ডেসক্রাইব করা হতে পারে, বা কিভাবে ঘটেছিল বা কেন ঘটেছিল সেই ঘটনাটি, সেইভাবে কিন্তু ডেসক্রাইব করা হতে পারে এই ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে। যেমন ন্যাশনাল স্যাম্পল সার্ভে, সেখানে একজন ব্যক্তির সম্বন্ধে ডেসক্রাইব করা হয়ে থাকে যে তার কি কি রয়েছে, বা যেমন সেন্সাসে যেমন আপনারা সবই জানেন যে সেন্সাসের ক্ষেত্রে কি হয় না, একটি বাড়ি মানে ব্যক্তির সমস্ত তার যে ভাই বোন বা রিলেটিভ সমস্ত ধরনের তথ্যই কিন্তু সেখানে নেওয়া হয়ে থাকে এবং বাড়িতে কি কি রয়েছে সেই সমস্ত ধরনের তথ্য কিন্তু সেখানে কালেক্ট করা হয়ে থাকে। সো এখানে ডেসক্রিপটিভ রিসার্চের অন্তর্ভুক্ত এটি, এবং কারণ যে এখানে ডেসক্রিপটিভলি আপনার কাছ থেকে সমস্ত তথ্য কিন্তু কালেক্ট করা হয়ে থাকে। টাইপ অফ ডেসক্রিপটিভ রিসার্চ, এখানে ডেসক্রিপটিভ রিসার্চের কিছু ধরনের ভাগ রয়েছে। ফার্স্ট অফ অল সার্ভে স্টাডি, অর্থাৎ দিস মেথড ইজ ক্রিয়েটেড টু অথেন্টিকেট ডেসক্রিপশন অফ এক্সিস্টিং সিচুয়েশন অ্যানালাইসিস, অর্থাৎ কোনো একটা সিচুয়েশন রয়েছে পূর্বে থেকেই, সেই সিচুয়েশনকে যখন ডেসক্রাইব করা হয়ে থাকে যে রিসার্চের মধ্যে, এবং ডায়াগনোসিস করা হয়ে থাকে যে প্রবলেমগুলো, যে সিচুয়েশনটা কেন হয়েছে সেই সম্বন্ধে যখন আলোচনা করা হয়ে থাকে তাকে কিন্তু সার্ভে স্টাডিজ বলা হয়ে থাকে, অর্থাৎ পূর্ববর্তী সিচুয়েশনকে আলোচনা করা হয়ে থাকে সার্ভে স্টাডিজের মধ্যে। কোরিলেশনাল স্টাডিজ, ডেসক্রিপটিভ রিসার্চের আরেকটি ভাগ হলো কোরিলেশনাল স্টাডিজ। এখানে আপনাদের মনে রাখতে হবে যে কোরিলেশন মিন্স কি, কোরিলেশন মানে কি, অর্থাৎ কোরিলেশন মানে কি, এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন ইন্টারডিপেন্ডেন্স বিটুইন টু ভেরিয়েবলস অর ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ দুটো ভেরিয়েবল মানে আপনারা কিন্তু জানেন যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু এক একটি ভেরিয়েবল বলা হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনগুলোকে কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চে কিন্তু আলোচনা করে। তাহলে এখানে আপনারা বুঝতে পারলেন যে কোরিলেশনাল স্টাডিজ মানে কি, কারণ এখানে রিলেশনকে আলোচনা করা হয়ে থাকে কাদের মধ্যে না, বিভিন্ন ধরনের ভেরিয়েবলের মধ্যে, সে দুটো ভেরিয়েবল হতে পারে। This also try to find degree of such relationship, এখানে এটাও চেষ্টা করা হয়ে থাকে যে তাদের মধ্যে কতটা রিলেশন রয়েছে, না রিলেশন রয়েছে কি না সে সম্বন্ধেও কিন্তু আলোচনা করা হয়ে থাকে কোরিলেশনাল স্টাডিজে। এরপর আমরা যাব এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চে, এখান থেকেও কোশ্চেন আসে। তো এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ কি না, এই মেথডটি সম্বন্ধে বিশেষ কোনো তথ্য সেভাবে পাওয়া যায় না। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের যেটা মনে রাখতে হবে যে এটি হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং বিজনেস অর্গানাইজেশনে এটি ব্যবহৃত হয়ে থাকে এই রিসার্চ প্রসেসটি। এবং এই রিসার্চ প্রসেসটি কি হয় না, এখানে কোনো মানে বিভিন্ন ধরনের যে তথ্য রয়েছে তাকে কিন্তু বিকৃত করা হয় না। বিকৃত মানে কি, যে তার যে পারফেক্ট তথ্য সেই তথ্য থেকে কিন্তু তাকে ভুল তথ্যে পরিণত করা হয় না, তাকে পারফেক্ট তথ্য দিয়ে কিন্তু এখানে এই রিসার্চ কার্যে কিন্তু কাজ করা হয়ে থাকে। ঠিক আছে, নন ম্যানিপুলেটেড অর্থাৎ অরিজিনাল ডেটা দিয়ে কাজ করা হয়েছে, তাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো ভাবে তা কমিয়ে বা বাড়িয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে না এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চে। হিস্টোরিক্যাল রিসার্চ ফোকাস অন হিস্টোরিক্যাল বেসড রিসার্চ, অর্থাৎ হিস্টোরিক্যাল যে বিভিন্ন ঘটনা রয়েছে সেই ঘটনা সম্বন্ধে আলোচনা করা হয় এই রিসার্চে, যে ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো সম্বন্ধে। এক্সাম্পল যেমন গ্রোয়িং অফ ট্রেড ইউনিয়ন ইন ইন্ডিয়া, ট্রেড ইউনিয়নের যে
কিভাবে গ্রো হয়েছিল বা কিভাবে তার বিকাশ ঘটেছিল সেই যে ইন্ডিয়াতে, তো সেই সম্বন্ধে যখন আমরা আলোচনা করব তা কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চের মধ্যে অন্তর্গত হবে। এভলিউশন অফ মডার্ন এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, এভাবে যদি আমরা বলতে পারি যে এভলিউশন কিভাবে, অর্থাৎ মডার্ন যে এডুকেশন সিস্টেম তা ইন্ডিয়াতে কিভাবে বিকাশ লাভ করেছিল, সেটাও কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চের অন্তর্ভুক্ত হবে। অ্যানালাইটিক্যাল রিসার্চ, এটাও কিন্তু ডেসক্রিপটিভ রিসার্চের একটি ভাগ। এই 5টি ভাগ রয়েছে। অ্যানালিটিক্যাল রিসার্চ বলতে কি বোঝানো হয় থাকে না, ইন দিস মেথড রিসার্চার ইউজ দোজ ফ্যাক্ট অর ইনফরমেশন হুইচ আর অলরেডি অ্যাভেলেবেল। অর্থাৎ কি হয় না এখানে, না পূর্ববর্তী বিভিন্ন ধরনের তথ্যের উপর বেস করেই কিন্তু এই রিসার্চ কার্য সম্পাদনা করা হয়ে থাকে, তখন সেটাকে কিন্তু অ্যানালাইটিক রিসার্চ বা অ্যানালাইটিক্যাল রিসার্চ বলা হয়ে থাকে। অর্থাৎ সেকেন্ডারি ডেটা ওপর বেস করে এই রিসার্চ কার্য সম্পাদন করা হয়ে থাকে। প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা কি সে সম্বন্ধে আমি পূর্বে আলোচনা করেছি, তবুও আরেকবার বলে দিচ্ছি যে প্রাইমারি ডেটা হচ্ছে আপনি যখন ডাইরেক্ট কোনো ফিল্ডে গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যের উপর বেস করে আপনি যখন আপনার রিসার্চ কার্য সম্পাদন করছেন, সেগুলো হচ্ছে প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা হচ্ছে পূর্ববর্তী কোনো জায়গা থেকে আপনি তথ্য কালেক্ট করছেন, যেমন পূর্বেই কোনো তথ্য কালেক্ট হয়েছে সেই তথ্য যখন আপনি ব্যবহার করছেন তা হবে সেকেন্ডারি ডেটা। যেমন কোনো সেন্সাস ডেটা থেকে আপনি সেখান থেকে ডেটা কালেক্ট করে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু সেটা সেকেন্ডারি ডেটা। এখানে কিন্তু সেকেন্ডারি ডেটাই কাজ হয়, অর্থাৎ অলরেডি অ্যাভেলেবেল ডেটাই কিন্তু অ্যানালিটিক্যাল রিসার্চে কাজ হয়। ইট অ্যাটেম্প টু মেক ক্রিটিক্যাল এভলিউশন অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে খুব গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে যে সেই বিষয়গুলো কতটা সঠিক না, বা সেই বিষয়গুলোর সাথে কোনো বিষয়ের ইন্টারলিঙ্ক রয়েছে কি না, বিভিন্নভাবে অর্থাৎ ক্রিটিক্যাল এভলিউশন করা হয়ে থাকে এই রিসার্চে, এবং সেটা অবশ্যই সেকেন্ডারি ডেটার উপর। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে এরপর যে বিভিন্ন ধরনের টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো সম্বন্ধে আলোচনা করব। সো আপনারা সমস্ত ভিডিও দেখতে থাকুন এবং নিজেদের স্টাডি চালিয়ে যান, অবশ্যই সাকসেস আসবেই। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।